আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সাক্ষ্য আইনের 101 ধারা থেকে সাক্ষ্য আইনের 114 ধারা পর্যন্ত আলোচনা করব। এখানে সকলেই জেনে থাকবেন যে আজকে আমরা প্রমাণের দায়িত্ব অর্থাৎ প্রমাণ কে করবে, কার উপরে প্রমাণের দায়িত্ব বর্তাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায় কার। এখন এই প্রমাণের দায় কার, যে একজন সাব ইন্সপেক্টর জয়েন করছেন বাগেরহাটের, আলহামদুলিল্লাহ ভালো। এই ইন্সপেক্টরশিপে এই ধরনের প্রশ্ন হয়, সাব ইন্সপেক্টর হয়, এএসআই এরও হয়। এখান থেকে কোশ্চেন আসে, প্রমাণের দায়িত্বটি কার। আমি মাঝখান দিয়ে একটি কথা বলি, যদি বলি যে এই মোবাইলটি আমার, আমি বলছি। এখন কোনো ব্যক্তি বললো যে না এই মোবাইলটি তার, সেক্ষেত্রে এই যে মোবাইলটি যার দখলে আছে, এটি যদি আর অন্য কোনো ব্যক্তি দাবি করেন, এটা 110 ধারা অনুযায়ী তাকে প্রমাণ করতে হবে এই মোবাইলটি তার, যতক্ষণ পর্যন্ত তার দখলে না যাবে, যদি দখল দাবি করে। অর্থাৎ বার্ডেন অফ প্রুফ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটু শিরোনামগুলো পাঠ করি প্রতিদিনের মতোই। 101 ধারায় রয়েছে প্রমাণের দায়িত্ব, 102 ধারায় রয়েছে প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে, 103 ধারায় আছে কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব, 104 ধারায় আছে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে বিষয় প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব, 105 ধারায় আছে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব দায়িত্ব 106 ধারা আছে যে বিষয় বিশেষভাবে কারো অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব, 107 ধারা আছে যে ব্যক্তি জীবিত বলে 30 বছর যাবৎ জ্ঞাত আছেন তার মৃত্যু প্রমাণের দায়িত্ব, 108 ধারা যে ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবৎ কোনো খবর পাওয়া যায় না অর্থাৎ নিখোঁজ, তিনি যে জীবিত আছেন সেটি প্রমাণের দায়িত্ব, 109 ধারা আছে অংশীদারগণের মধ্যে জমি পর্যায়ের মধ্যে মালিকানা প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব, 110 ধারা যেটি আমি বলছিলাম মালিকানা প্রমাণের দায়িত্ব, 111 ধারা যেই লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক সেই ক্ষেত্রে সরল বিশ্বাসে প্রমাণ, 112 ধারা বলা আছে বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্ম বিবাহ বৈধতার প্রমাণ, 113 ধারা এটি বাতিল করা হয়েছে, 114 ধারা আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। আসলে এই কথাগুলো শুনেই আপনাদের কাছে মনে হচ্ছে কি যে একটি কঠিন জিনিস আপনাদের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে বিষয়গুলো এমন না। সাক্ষ্য আইনের ভাষাগুলো একটু কঠিন। এখানে আদালত যখন বিচার কার্য পরিচালনা করে তখন যে প্রুফ, বার্ডেন অফ প্রুফ, এই প্রমাণটা আসলে কার উপরে বর্তাবে, এটি কি বাদী পক্ষের উপরে নাকি আসামি পক্ষের উপরে, নাকি রাষ্ট্রপক্ষের উপরে, নাকি রাষ্ট্রের কোনো কর্মকর্তা বা কর্মচারী বা রাষ্ট্রের দায়িত্ব। আমি বোঝাতে চেয়েছি যে বার্ডেন অফ প্রুফই হচ্ছে যে কোনো মামলা বিচার কার্য চলাকালে এই প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তাবে সেই বিষয়টি নিশ্চিত করা। আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ আকারে যাই, দেখেন 101 ধারায় বলা আছে প্রমাণের দায়িত্ব যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে নির্ভরশীল কোনো আইনগত অধিকার এবং দায় সম্পর্কে আদালতের রায় কামনা করেন, তিনি যে বিষয়ের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবেন। কোনো ব্যক্তি যখন কোনো বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকেন তখন বলা হয় যে বিষয়টি প্রমাণ করার দায়িত্ব তার উপরে বর্তায়। অর্থাৎ ধরেন রহিমের বাড়িতে চুরির ঘটনা ঘটছে, উদাহরণগুলো সব লিখে রাখবেন তাহলে আপনার ধারাগুলো ভুলবেন না। 101 ধারা আমি বলছি, উদাহরণটা লিখে রাখবেন ছোট করে। রহিমের বাড়িতে চুরির ঘটনা ঘটছে। এখন এই চুরির ঘটনা ঘটায় রহিম আদালতে বাদী হয়ে একটি মামলা করলো যে আমার বাড়িতে চুরি করছে। কে কে চুরি করছে? করিম চুরি করছে, কথার কথা। এখন এই যে রহিম যে আহ চোরের বা চুরির যে অস্তিত্ব, এটি অবশ্যই রহিমকে প্রমাণ করতে হবে। এই যে মামলা করছেন এখানে যে চুরিটা হয়েছে, এই চুরির অস্তিত্বটি রহিমকে প্রমাণ করতে হবে। আমার মনে হয় এখানে আপনাদের না বোঝার কিছু নেই। অর্থাৎ যে পক্ষ আদালতের রায় কামনা করে, রহিম বাদী হয়ে আদালতে মামলা করছেন, তিনি বলছেন যে আমার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, সেই চুরিটি করছে করিম। এই যে চুরির ঘটনাটি ঘটেছে, করিমকে যে তিনি অভিযোগ করে আদালতে মামলা করেছেন এবং তিনি যে বিচার প্রার্থনা করেন, এই বিচার প্রার্থনার জন্য তাকেই প্রমাণ করতে হবে যে তার বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছিল। তা আমরা 101 ধারা কি জানলাম? প্রমাণের দায়িত্ব যিনি অস্তিত্বের দাবি করেন কোনো বিষয় নিয়ে, যে চুরির ঘটনা ঘটছে, চুরির অস্তিত্ব তাকে প্রমাণ করতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন 101 ধারা। এবার আসি আমরা
102 ধারা, প্রমাণের দায়িত্ব যার উপরে ন্যস্ত থাকে, কথা কিন্তু খুবই কাছাকাছি। ওটি ছিল প্রমাণের দায়িত্ব, এটি প্রমাণের দায়িত্ব যার উপরে ন্যস্ত থাকে। ভিতরের ভাষাগুলো পড়ে দেখেন, মামলা বা কার্যক্রমে যে পক্ষ হইতে সাক্ষ্য দেওয়া না হইলে সে পক্ষ মামলায় ঠকিবে, যেই পক্ষ মামলায় ঠকবে কিংবা বিষয়বস্তু প্রমাণ করার দায়িত্ব সে পক্ষের উপরে বর্তায়। তো এখন আমরা যদি উদাহরণ সহকারে বলি যে রহিমের বাবা একটি জমি ছিল, একখণ্ড জমি, সেই জমিটি তার ভাইয়ের ছেলে করিমকে দান করে গেছে, হতেই পারে দান করে গেছে। এখন ভাইয়ের ছেলেকে লালন পালন করছেন, পুত্র স্নেহে তাকে মানুষ করেছেন। পরবর্তীতে এই রহিম সাহেবের মেয়েরা বললো যে না, আমাদের যে চাচাতো ভাই সে তো জমি পাবে না, এই জমি তো আমার বাবার জমি, আমরাই এই জমির মূল দাবিদার বা মূল অংশীদার। এই বিষয় নিয়ে যদি আদালতে মামলা হয়, সেই মামলা হলে যেই পক্ষ, এবং মামলা হওয়ার পরে যদি এই মেয়ে পক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে না পারে কিংবা সাক্ষী হাজির না করে, তাহলে এই মামলার রায় হয়ে গেল যে না, হ্যাঁ ঠিক আছে, এই রহিম সাহেব তার ভাইয়ের ছেলেকে জমিটি দিয়েছে, এটা সঠিক। সেই ক্ষেত্রে ঠকে গেলেন কে? রহিম সাহেবের কন্যা। এখন রহিম সাহেবের কন্যাকে প্রমাণ করতে হবে যে এই সে যে ঠকে গেছে, এই বিষয়গুলো তাকে প্রমাণ করতে হবে। যে সে যদি জিততে চায় বা সে যদি তার দাবি নিয়ে আদায় করতে চায়, তাহলে সবকিছু প্রুফের দায়িত্ব তার। বিকজ যে ব্যক্তি ঠকে যাবেন কোনো মামলায়, সেই পক্ষ যদি সাক্ষী হাজির করতে ব্যর্থ হন, তাহলে সেই পক্ষের উপরেই দায় বর্তায় ওই মামলা প্রুফ করা। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও একটু বলি যে প্রমাণের দায়িত্ব যার উপরে ন্যস্ত থাকে, যদি কোনো মামলার কার্যক্রম চলাকালে এক পক্ষ সাক্ষী হাজির করেন নাই, সাক্ষীর অভাবে যদি ওই পক্ষ মামলায় হেরে যান এবং পরবর্তীতে যদি তিনি এই তার দাবি আবার উত্থাপন করেন, সেক্ষেত্রে এই সাক্ষী যে হাজির করেন নাই এই কারণে বা তার এই ঠকে যাওয়ার কারণে এই সবকিছু প্রুফ করার দায়িত্ব, তাকে জিততে হলে সবকিছু প্রুফের দায়িত্ব তার, বাড়ানো প্রুফ তার। অর্থাৎ মামলা প্রমাণে যে পক্ষ ঠকে যায়, সেই মামলা প্রমাণ করার জন্য যে আমি যে ঠকছি এটা প্রমাণ করতে হলে তাকে প্রমাণ করতে হবে, সাক্ষী প্রমাণ অভাবে যে সে মামলায় জিততে পারেনি এই বিষয়টি। তা আশা করি 102 আমরা বুঝতে পেরেছি। আমরা 101, 102 দেখলাম। এবার আসি আমরা 103-এ। 103-এ বলা আছে যে কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব, আচ্ছা, কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব যে ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব আদালতকে বিশ্বাস করাইতে চায়, সে ব্যক্তি বিষয়ের অস্তিত্ব আদালত, সে ব্যক্তি অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব তার উপরে বর্তায় যদি কোনো না কোনো আইন অনুসারে উক্ত ব্যক্তি প্রমাণের দায়িত্ব বা কোনো ব্যক্তির উপরে থাকে। মানে খুব সহজ, আমরা যে 101 পড়েছি, 101-এর সাথেই এটাই রেলিভেন্ট। অর্থাৎ আমরা একে বলছিলাম কি যে প্রমাণের দায়িত্ব, যে ওই বাড়িতে যে বাড়িতে চোরের ঘটনা ঘটছে, চুরির ঘটনা ঘটছে, সেই চুরির ঘটনাটির দায়িত্ব ছিল যিনি অভিযোগ করেছেন তার, যে চুরি ঘটেছে, ঘটনার অস্তিত্ব প্রমাণ করবে 101-এ। কিন্তু এখন এই ঘটনাটি যদি বিশ্বাসযোগ্য হয়, অর্থাৎ আদালতকে বিশ্বাস করাইতে যদি চাহেন তিনি, তাই বিশ্বাসযোগ্য করার জন্য দায়িত্ব হচ্ছে যিনি অভিযোগ করবেন তার। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমটি ছিল চুরি ঘটেছে, সেই বিষয়টি প্রমাণ করবেন। আর 101-এ 103-এ এসে বলছে কি যে ব্যক্তি ওই অস্তিত্বকে আদালতে বিশ্বাস করাইতে চান, তাহলে ওখানে চোরের উপস্থিতি ছিল, প্রথমটা ছিল চুরির ঘটনা, চুরির ঘটনা প্রুফ। এখন ওখানে চোরের উপস্থিতি ছিল, এটি গ্রহণযোগ্য যদি করাইতে চান যে হ্যাঁ আমি চোর নিজে দেখছি, চোর ল্যাংড়া সেলিম দাও নিয়ে দৌড়াইছে, ধাওয়া দেওয়ার পরে, এই যে বিষয়টি গ্রহণযোগ্য তিনি করাইতে চান, এই গ্রহণযোগ্য করাইতে যদি চান তাহলে তিনি এই দায়িত্ব তার, এই প্রমাণ করার দায়িত্ব তার। 101-এ শুধুমাত্র যে চুরি হয়েছে আমার বাড়িতে এটি প্রুফ করাবেন, কিন্তু 103-এ এসে বলছেন যে এই বিষয়টির অস্তিত্ব, এই যে চুরি হয়েছে এই ঘটনাটির অস্তিত্ব যদি আদালতকে প্রমাণ করাতে চান, যে হ্যাঁ আমি তো চোর নিজের চোখে দেখছি, ধাওয়া দেওয়ার পরে একটি বগি দা নিয়ে দৌড়ে পালিয়েছে আমার সামনে দিয়ে ল্যাংড়া সেলিম, এইটি যদি গ্রহণযোগ্য করাতে চান এই দায়িত্ব অভিযোগকারী। আশা করি বুঝতে পেরেছেন।
104 না। এরপর আসেন সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে বিষয় প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। সরি, এতক্ষণ বোধহয় মিউট ছিল, খুবই দুঃখিত। 103 আমি আবার বলি, এখান থেকে একটু শুরু থেকে বলি, না হলে আপনারা একটু গুলিয়ে ফেলবেন। 103 ছিল কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব, অর্থাৎ যে ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব আদালতকে বিশ্বাস করাতে চাহেন, সেই বিষয়ের অস্তিত্ব আদালতকে প্রমাণ করার জন্য দায়িত্ব তার উপরে বর্তায়, যদি আইন অনুসারে উক্ত ব্যক্তি প্রমাণের দায়িত্বে কোনো বিশেষ ব্যক্তির উপর ন্যস্ত হয়ে না থাকে। অর্থাৎ মামলার যে বাদী, আমি যে প্রথম বলছিলাম যে তিনি বলছেন যে আমার বাড়িতে চুরি হয়েছে, হ্যাঁ, এখানে এই চুরির অস্তিত্বটি, প্রথম হলো চুরির ঘটনা, যে চুরির ঘটনাটি 101 ধারা অনুযায়ী প্রমাণ করার দায়িত্ব যিনি অভিযোগ করেছেন তার। এখন যে ব্যক্তি আদালতকে বিশ্বাস করাতে চান এবং সেই বিশ্বাস প্রমাণ করার দায়িত্ব তার, এখন তিনি সাক্ষী দেওয়ার সময় বললেন হ্যাঁ যে চুরির ঘটনাটি ঘটেছে, আমি ওখানে চোর দেখেছি। এই যে চোর দেখেছেন, এটি 103 ধারায় তাকে প্রুফ করাতে হবে। আর 104 এসে বলছে যে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য সে বিষয়টি প্রমাণিত, অর্থাৎ ল্যাংড়া সেলিমকে আমি দেখেছি, তিনি দৌড়ে পালিয়েছে, তার হাতে একটি লম্বা বগিদা ছিল। এই বিষয়টি যে এই সাক্ষীটি গ্রহণযোগ্য করাতে যদি চান যে হ্যাঁ দেখছি চুরি তো হয়েছে, আমি নিজ চোখে দেখছি, এই বিষয়টি যদি তিনি প্রুফ করাতে চান, প্রমাণ করাতে চান, এই দায়িত্ব তার উপরে বর্তায়। আমি আর একবার রিভিশনে আসবো, যদি কোনো জায়গায় কারোর গ্যাপ থাকে ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। এরপরে 105, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তাহা প্রমাণের দায়িত্ব। কোনো ব্যক্তি কোনো অপরাধে অভিযুক্ত হলে মামলাটি যাতে দণ্ডবিধি বর্ণিত সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়তে পারে অথবা দণ্ডবিধি বর্ণিত বিশেষ ব্যতিক্রম বা উহার কোনো অংশে বর্ণিত কোনো শর্তের মধ্যে পড়তে পারে, তাহলে উক্ত অপরাধ সম্পর্কিত অপর কোনো আইনে বর্ণিত কোনো শর্তেও পড়তে পারে। এরূপ কোনো পরিস্থিতির অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপরে ন্যস্ত থাকে। এরূপ ক্ষেত্রে আদালত অনুকূল পরিস্থিতি বলে ধরে নেবেন। এত আপনারা কঠিন ভাবে নেবেন, এটি খুব সহজ একটি বিষয়। আপনারা সাধারণ ব্যতিক্রম সবাই জানেন, 76 থেকে 106 পর্যন্ত আমরা পেনাল কোডে পেয়েছি। তো এখন এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে বিচার চলে, কথার কথা এক ব্যক্তি রহিম করিমকে খুন করেছে, রহিমকে খুন করার দায়ে তার বিচার চলছে আদালতে। এখন তিনি বললেন, রহিম সাহেব বললেন বা রহিম সাহেবের বিজ্ঞ আইনজীবী বললেন যে আমার মক্কেল তো নেশাগ্রস্ত ছিল, তাকে কেহ নেশাগ্রস্ত করেছে। এখন সে যে নেশাগ্রস্ত হয়ে কাউকে খুন করেছে, এই যে সে যে জেনারেল এক্সেপশনে যে সে যে রেহাই পাবে, তাহলে তাকেই প্রমাণ করতে হবে যে হ্যাঁ তাকে
যে কেহ নেশা করিয়ে রেখেছে বিধায় পেনাল কোডের 85 ধারা অনুযায়ী তিনি রেহাই পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ 105 ধারা বলছে যে আসামি যদি পেনাল কোডের সাধারণ ব্যতিক্রমের মধ্যে কোনো অপরাধে তার বিচার চলে, তাহলে তিনি যে সাধারণ ব্যতিক্রমের আওতায় ছিলেন এটি তাকে প্রমাণ করতে হবে। ধরেন এটি না বলে আমরা আরো যদি সহজে বলি যে 76 ধারায় 80 ধারায় যে রহিম একটি কুঠার দিয়ে লাকড়ি চেরাই করতেছিল, কুঠারটি ছুটে গিয়ে জনৈক রহিমের করিমের মাথায় লেগে করিম ঘটনাস্থলে নিহত হয়। এখন রহিম সাহেব দাবি করলেন যে আমি সরল বিশ্বাসে কাজটি করেছি, আমি তো লাকড়ি চেরাই করতেছিলাম, আমাকে তো হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না। এক্ষেত্রে এই সরল বিশ্বাসের বিষয়টি তাকে প্রুভ করতে হবে। তা আমরা আশা করি বুঝতে পেরেছি 105। এরপরে 106 ধারা, যে বিষয়ে বিশেষভাবে কারো অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব। খুব একটা ভালো বিষয়। যে বিষয়ে বিশেষ করে কারো অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব। যখন কোনো বিষয় বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সেই বিষয় প্রমাণ করার দায়িত্ব তার উপরে ন্যস্ত থাকে। ধরেন আমাদের দক্ষিণাঞ্চল বন্যা কবলিত একটি ঘরে জোয়ারের বান এসে পানি এসে সবকিছু ভিজে গেল, দলিল পত্র বা কোনো একটি ডিট বা কোনো একটি কাগজ, যে কাগজটি কোনো মামলার সাথে সংশ্লিষ্ট, যেটি আর অবিকল কপি পাওয়া যাচ্ছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই ঘটনায় অভিযোগকারী তিনি জানেন যে এই দলিলটি তার কাছেই ছিল। এখন তিনি বললেন যে এটিতে আমি দেখেছি, এটা আমার বিপক্ষ ছিল অমুক। তাহলে এই যে বিষয়টি তিনি অবগত আছেন, এই অবগত থাকার বিষয়টি তাকেই প্রমাণ করতে হবে। আমরা যদি আরো সহজে বলি, ধরেন আপনারা সকলে লঞ্চ ভ্রমণ করছেন, কম বেশি করে থাকতে পারেন। কোনো ব্যক্তি লঞ্চে ভ্রমণ করতেছে, বাট গ্রিন লাইন লঞ্চে যাচ্ছে ঢাকা, বরিশাল টু ঢাকা। এখন 2 দিন আগে টিকিট কনফার্ম করে উনি টিকিট কেটে বাসায় রেখে ভুলে উনি হচ্ছে লঞ্চ ভ্রমণ করতেছেন। এখন এই বিষয় নিয়ে আদালতে কোনো মামলা চলতেছে, তা এই বিষয়টির সাথে এটি একটি প্রাসঙ্গিক বিষয়। উনি বললেন যে আমি তো টিকিটটা কেটেছি, টিকিটটাও আছে, বাট ভুলে আমার বাসায় রেখে এসেছি। এই টিকিটটা আমি যে কাটছি এটা তো আমি নিজেই জানি, বাট এটা আমার আলমিরায় রেখে এসেছি। এই বিষয়ে যে তিনি অবগত আছেন, এই বিষয়টি প্রমাণের দায়িত্ব তার নিজের। অর্থাৎ কোনো বিষয় যদি কোনো ব্যক্তি অবগতির মধ্যে থাকে তাহলে সেটি প্রমাণের দায়িত্ব তার। যে ব্যক্তি জীবিত বলে 30 বছর যাবৎ জ্ঞাত আছে তার মৃত্যু প্রমাণের দায়িত্ব। যখন প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি জীবিত বা মৃত্যু এবং ইহা দেখানো হয় বিগত 30 বছরের মধ্যে সেই ব্যক্তি জীবিত ছিল, তখন সেই ব্যক্তিকে মৃত্যু বলিয়া দাবি করে উক্ত ব্যক্তি যে মৃত্যু তা প্রমাণ দায়িত্ব তারপরে ন্যস্ত। অর্থাৎ কোন ব্যক্তি 30 বছর যাবৎ জীবিত আছে আমরা এটা বলে আদালতে একটি বিচার কার্য চলছে, কিন্তু বিরোধী পক্ষ বললো যে না, সে তো বেঁচে নাই, সে তো মৃত, সে তো আরো অনেক আগে মারা গিয়েছে। যে ব্যক্তি মৃত্যু বলে দাবি করবেন তাকে এই প্রুফ করতে হবে যে তিনি মারা গিয়েছিলেন বা তিনি জীবিত নেই। আমরা যদি উদাহরণ সহকারে বলি যে একটি জমি জমার বিষয় নিয়ে একটা আদালতের মামলা চলে। এখন এক পক্ষ বলল যে আমার যে চাচা তিনি তো 30 বছর আগেই বা 10 বছর আগেই বা 20 বছর আগেই মারা গিয়েছেন। যেই ব্যক্তি বলছেন মারা গিয়েছেন তিনি যে মারা গিয়েছেন, আর আরেক পক্ষ বলছেন জীবিত আছে, তাহলে আদালত ধরে নেবেন জীবিত আছে। যদি কেউ বলে মারা গিয়েছেন, যেই পক্ষ বা যেই ব্যক্তি মৃত্যু দাবি করবেন সেই পক্ষকেই প্রুফ করতে হবে যে তিনি মারা গিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 108 ধারায় বলছে যে ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবত কোনো খবর পাওয়া যাচ্ছে না সে ব্যক্তি যে জীবিত আছে তা প্রমাণের দায়িত্ব। অর্থাৎ যখন কোনো ব্যক্তি নিখোঁজ হয়, কোনো ব্যক্তি সম্পর্কে কোনো ব্যক্তি খোঁজ দিতে পারে না এবং 7 বছর যাবত তার কোনো সংবাদ নাই, সে ব্যক্তি যদি জীবিত বলে আছে, সে ব্যক্তি যদি জীবিত বলে যদি কোনো ব্যক্তি দাবি করে ওইটার উল্টো, তাহলে এই যে জীবিত আছে
প্রমাণ করার দায়িত্ব তার। অর্থাৎ একই রকম আদালতে মামলা চলে, এক পক্ষ বললো যে আমার যে চাচা সে তো জীবিত আছে, কিন্তু অপর পক্ষ বললো যে না সে নিখোঁজ, তাকে 7 বছর যাবত খুঁজে পাওয়া যায় না। যে ব্যক্তি বলবেন যে জীবিত আছে, এই পুরো দায়িত্ব বাড়ানো প্রুফ তার, প্রমাণ করার দায়িত্ব তার। যারা লিভ নিয়ে যাচ্ছেন আপনারা খুব দুর্ভাগ্য, আমি মনে করি আপনাদের খুবই দুর্ভাগ্য। এই সমস্ত ক্লাস, এই সমস্ত ধারার সলিউশন সহজ আসলে বিষয় না, আপনাদের শোনা উচিত। যদি খুব কাজ না থাকে কেউ লিভ নেবেন না, আমি এটা আবার রিপিট করব, কারণ এই সাক্ষ্য কিন্তু একটু জটিল। আর একটা দুইটা ক্লাস হবে, আপনাদের আশা করবো যে আপনারা কেউ লিভ নেবেন না। 109 দেখেন, অংশীদারের মধ্যে, জমিদার প্রজার মধ্যে, মালিক প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব। এখন যখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিগণ পরস্পর অংশীদার কিনা, মালিক ও প্রজা কিনা, অথবা প্রধান ও প্রতিনিধি কিনা, অনুর যে কাজ করছে, তখন যদি কোনো ব্যক্তি দাবি করে সম্পর্ক নাই অথবা সে সম্পর্ক অপসারণ হয়েছে, প্রমাণের দায়িত্ব কার উপরে ন্যস্ত হয়। এখন ধরেন একসাথে 5 বন্ধু মিলে ব্যবসা করে, কিংবা জমিদার মালিক, কিংবা মালিক দোকানের কর্মচারী, এরকম একটা সম্পর্ক আছে। এখন এই সম্পর্কের মধ্যে একজনে দাবি করলো যে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমি তার চিনি না, কিন্তু আসলে সে ছিল তার দোকানের কর্মচারী। এখন যে ব্যক্তি বলবেন যে আমাদের সাথে তার সম্পর্ক এখন আর নাই, তার চিনি না, তার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না, বাট উনি বললো যে না আমি তো তার দোকানে কাজ করি, এই যে ব্যক্তি বলবে যে তাকে আমি চিনি না, সম্পর্কের অবসান হয়েছে, তাকেই প্রমাণ করতে হবে কিভাবে সেই সম্পর্কের অবসান হয়েছে। এভাবে মামলা হচ্ছে বিচার কার্য চলবে। এরপরে 110 সবাই জেনে রাখবেন, মালিকানা প্রমাণের দায়িত্ব। যে ব্যক্তির দখলে কিছু আছে বলিয়া দেখানো হয়, সেই ব্যক্তি উহার মালিককে নিয়ে প্রশ্ন উঠলে, যে ব্যক্তি দাবি করে দখলকারী সেই ব্যক্তির মালামাল জিনিস মালিক নয়, সেই ব্যক্তি প্রমাণের দায়িত্ব ন্যস্ত। আমি বলছিলাম যে মোবাইলটি আমার, এখন এক পক্ষে সে বললো নাই মোবাইলটি স্যারের নাই, মোবাইলটি কিন্তু আমার। আমি বলতেছি আমার, এটা আমার দখলে আছে, এটা আমার হাতে আছে। ওই ব্যক্তি বললো যে আইএমই নাম্বার এত, মডেল নাম্বার এত, তারপরে আমি অমুক জায়গা দিয়ে কিনেছি, হ্যাঁ, এরকম যদি প্রমাণ দেয়, এই প্রুফ দিয়ে যদি নিতে হয়, তাকেই প্রমাণ করতে হবে যে এই মোবাইলটি তার ছিল যতক্ষণ পর্যন্ত আমার দখলে আছে। তার মানে মালিকানা প্রমাণের দায়িত্ব যিনি মালিকানা দাবি করবেন তার। এটি সাক্ষ্য আইনের 110 ধারা। 111 ধারা বলা আছে, লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক, যে ক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণ। যেখানে পক্ষবিরোধের মধ্যে এক পক্ষের সহিত অপর পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান, সেখানে উক্ত পক্ষগণের মধ্যে লেনদেনের বিষয়ে সরল বিশ্বাসের প্রশ্ন উঠলে যে পক্ষ সক্রিয় আস্থা দ্বারা সম্পর্কিত, সেই পক্ষের উপর বিশ্বাস প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয়। আবার শুনেন, যে ক্ষেত্রে লেনদেন এক পক্ষের সাথে আর এক পক্ষের আস্থার সম্পর্ক এবং সরল বিশ্বাসের প্রমাণ। কিরকম? ধরেন 2 বন্ধু মিলে ব্যবসা করতেছে, গার্মেন্টস ব্যবসা। এখন এক বন্ধু আর এক বন্ধুকে টাকা দিয়েছে, এই কোনো ডিট টিট নেয়নি বা কোনো লেখাপড়ি নাই, একসাথে ব্যবসা করছে, টাকা দিচ্ছে। এখন একটা পর্যায়ে তাদের এই টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব দেখা দিল, যে আপনি টাকা দেন, আপনি টাকা দিয়েন না, এই নিয়ে দ্বন্দ্ব ঝগড়া যখন শুরু হলো। এখন যে পক্ষ টাকা পাবে সেই বন্ধু বলল যে আমার সাথে তো তার একটা আস্থার সম্পর্ক ছিল, এবং আস্থার কারণে আমি তাকে টাকা দিয়েছি, এর আগে আমরা অনেকবার দিয়েছি, আমরা অনেকবার লেনদেন করেছি। এই যে আস্থার কথাটি উঠছে, সরল বিশ্বাসে তাকে আস্থা আছে বলে দিয়েছে, এটি যে ব্যক্তি দিয়েছেন তাকে প্রমাণ করতে হবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তাই লেনদেনের ক্ষেত্রে যদি সরল বিশ্বাস থাকে এবং আস্থা থাকে, তাই সেই আস্থা যদি আবার ভেঙে যায়, এই নিয়ে যদি কোনো সময় মামলা হয়, যে ব্যক্তি এই সরল বিশ্বাসে বশীভূত হয়ে আস্থা রেখে টাকা দিয়েছেন, তাকেই প্রমাণ করতে হবে যে তিনি আস্থার সাথে টাকাটি দিয়েছেন। এরপরে 112 ধারা, আর 2টি ধারা আছে, অধৈর্য হয়েন না। অধৈর্য হলে কিন্তু সাইন করতে পারবেন না। যারা অধৈর্য হয়েছে তারা কিন্তু ঝরে গিয়েছে, যারা ধৈর্যের সাথে রয়েছে, ছোট ছোট পা করে মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যায়, তারা কিন্তু উইন হয়। আর যারা জোরে দৌড়িয়ে অল্প টিকে হাঁপিয়ে পড়ে যায়, কচ্ছপ আর খরগোশের গল্পের মতো, তারা কিন্তু যেতে পারে না। যারা স্লো বিটে আমার সাথে আছেন তারা ইনশাল্লাহ অনেক দূর যাবেন। আর
যারা অল্প দু একদিন খুব করে বেশি করে এরপর আর খবর নেই, নাম নেই, তারা কিন্তু গেলে অনেক কষ্ট হবে তাদের। এনিওয়ে আমরা সেদিকে না যাই। 112 ধারা বলা আছে, বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই উহার বৈধতার চূড়ান্ত প্রমাণ। কোন ব্যক্তির মাতার সহিত এক ব্যক্তির আইনত বিবাহ কায়েম থাকাকালে অথবা বিবাহ বিচ্ছেদের পর 280 দিনের মধ্যে তার মাতা অবিবাহিত থাকলে যদি তার জন্ম হয় থাকে এবং এই দেখানো হয় যে ওই ব্যক্তির মাতৃগর্ভে এসে থাকতে পারে অনুরূপ কোন সময় বিবাহিত পক্ষদের মধ্যে মিলন বা উন্মুক্ত ছিল, তবে সে জন্মিয়েছে বলে এই চূড়ান্ত প্রমাণিত হবে এবং সে ব্যক্তি তার বৈধ সন্তান। এখন অবশ্যই ডিএনএ টেস্টের মাধ্যমে সন্তানের বৈধতা নির্ধারণ করা হয়, কিন্তু সাক্ষ্য আইনে কোন ধারায় এটি কে প্রমাণ করবে সেটি ব্যাখ্যায় 112 ধারায় বলা আছে। 112 ধারায় বলা আছে যে ধরেন রহিম নামে কোনো ব্যক্তি রহিমা নামক কোনো মেয়েকে বিবাহ করছে। বিবাহ করার পরে যদি তাদের গর্ভে কোনো সন্তান থাকে, এই সন্তানই বিবাহের বৈধতা প্রমাণ করে। অর্থাৎ তাদের যে বৈধ সন্তান, বিবাহ থাকার মধ্যে যে সন্তান হয়েছে, এটি প্রমাণ করে যে সন্তানের জন্ম বৈধ। এগুলো একটি কথা। দ্বিতীয়বার বলা আছে যে যদি তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং সেটি যদি 280 দিনের মধ্যে ওই মহিলা, রহিমা নামক মহিলা যদি অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, তাহলে ওই রহিম নামক ব্যক্তি উক্ত সন্তানের বৈধ পিতা। এটি প্রুফ করার দায়িত্ব হচ্ছে এই বিবাহটি তাদের বাড়ানো প্রুফ। অর্থাৎ বিবাহ স্থিরকালে সন্তানের জন্মই উহা বৈধতার চূড়ান্ত প্রমাণ। আর যদি বিবাহ বিচ্ছেদ হয়েও যায় 280 দিনের মধ্যে যদি ওই মহিলা অন্য কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হন, তাহলে এই গর্ভে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সেটি তার পূর্বের স্বামীর, এটি চূড়ান্ত প্রমাণ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 113 ধারা হচ্ছে বাতিল। 114 ধারা আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারেন। আমরা 4 ধারা পড়ছিলাম, মে প্রিজাম, শ্যাল প্রিজাম, কনক্লুসিভ প্রুফ ও আদালত অনুমান করতে পারে, সেটি আমরা পড়ছিলাম না, সেটি বিষয়ে প্রাকৃতিক ঘটনা, সাধারণ গতি দ্বারা মানবিক আচরণ, সরকারি বেসরকারি কার্যাবলীর পরিপ্রেক্ষিতে যা ঘটিয়া থাকে সম্ভব বলে আদালত মনে করেন কোন মামলার বিষয় সম্পর্কে, সেই বিষয়ের অস্তিত্ব আদালত ধরিয়ে নেবেন। আমরা 4 ধারায় পড়ছিলাম না যে আদালত অনুমান করবে, অনুমান করতে পারে, অনুমান চূড়ান্ত প্রমাণ। সেই ঘটনা থেকেই 4 থেকে 114 ধারা প্রাণ করছে যে এটি যদি সাধারণ গতি দ্বারা হয়, সরকারি বেসরকারি কার্যাবলীর প্রেক্ষিতে হয় এবং কোনো মামলার বিষয় সম্পর্কে যদি আদালত কোনো অনুমান করার সুযোগ থাকে এবং সেই অনুমানটি যদি আদালতের কাছে যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনে হয় যে ঘটনাটি ঘটেছে, এটি আদালত এই যে অনুমান করতে পারবে, এটা অনুমানের দায়িত্ব বা প্রুফ করার দায়িত্ব আদালতের। এটি ছিল 114 ধারা। আমি আবার একটু রিভিশনে আসি। একশো 11 ছিল প্রমাণের দায়িত্ব। যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে নির্ভরশীল কোনো আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে, তিনি যে বিষয়ের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবেন। অর্থাৎ বলছিলাম রহিম দাবি করছেন তার বাড়িতে একটি চুরির ঘটনা হয়েছে এবং চুরিটি করেছে রহিম। এখন এই যে চুরির ঘটনার অস্তিত্ব রহিমকে প্রমাণ করতে হবে, সেই বিষয়টি বলা ছিল 101-এ। 102-এ বলা আছে প্রমাণের দায়িত্ব যার উপরে ন্যস্ত থাকে। মামলা বা কার্যক্রম কোন পক্ষ হইতে সাক্ষ্য দেওয়া না হলে সেই পক্ষ মামলায় ঠকবে এবং মামলার বিষয়বস্তু প্রমাণ করার দায়িত্ব সেই পক্ষের উপরে বর্তায়। আমরা উদাহরণ সহকারে বলছিলাম যে একটি জমি নিয়ে যদি মামলা চলমান থাকে, সেই মামলায় যদি কোনো পক্ষ সাক্ষী হাজির করতে ব্যর্থ হন, সেই সাক্ষী হাজিরের ব্যর্থের দায় তারা যদি ঠকে যান, তাহলে এই মামলাকে যে তিনি ঠকেছেন বা এই মামলায় তিনি যদি আবার পুনরায় বিচার চান, তাহলে এটি প্রমাণ করার দায়িত্ব তার উপরে বর্তায়। এটি ছিল 102। 103-এ আছে কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অস্তিত্ব আদালতকে বিশ্বাস করাতে চান এবং বিষয়ের সাথে অস্তিত্ব সে বিষয়ে প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত, যদি না আইন অনুসরণ উক্ত প্রমাণের দায়িত্ব কোনো ব্যক্তি বিষয়ের উপরে ন্যস্ত না হয়। অর্থাৎ চুরির ঘটনাটা যে 101 ধারা অনুযায়ী যে ঘটেছিল, এখানে চোরের অস্তিত্ব ছিল, চোর ল্যাংড়া ছেলে বেশি ছিল,
সেই সেলিমের বিষয়টি, আমি সেলিমকে চোখে দেখেছি, এই বিষয়টি 103 ধারা অনুযায়ী প্রমাণের দায়িত্ব যে ব্যক্তি অভিযোগ করবেন, বার্ডেন অফ প্রুফ তার। 104 এসে বলছে যে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে বিষয়ে প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। এখন এই চুরির ঘটনায় যদি বলে যে ল্যাংড়া সেলিম রাত 11:30-এর সময় ছিদ কেটে ঘরের ভিতরে ঢুকে মালামাল নিয়ে যায়, যখন আমরা ধাওয়া দেই তখন একটি দৌড়ে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার সময় আমি একটি বগিদার সহ তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি। এই যে গ্রহণযোগ্য করার জন্য যে বিষয়টি, এটি হচ্ছে 104 ধারা অনুযায়ী। একটা ছোট্ট গল্প বলি যে কিছু মানুষ আছে যে চোরের গল্প যেহেতু এসেছে, চুরি করতে ছিদ কেটে চুরি করতে হবে। ছিদ যদি দিনের বেলা কেটে রাখে, যে একটু কাজ আগাই রাখি, রাত্রে সময় পাই না পাই, লোক চোর গিয়া শীত কাটতেছে দিনের বেলা, তো বলছে কি ভাই, বলছে ভাই রাতে তো চুরি করবো, একটু দিনে কাজ আগাই রাখি, রাতে চুরি করতে পারবে? চুরি করতে কিন্তু পারবে না। এই জন্য সময়ের কাজ সময় করতে হবে, আগেও করা যাবে না, পরেও করা যাবে না। 104 শেষ হলো না। 105 এসে বলছে আসামির মামলা যেক্ষেত্রে ব্যতিক্রমের আওতায় পড়ে সেক্ষেত্রে দায়িত্ব। কারণ আসামির মামলা যদি পেনাল কোডের সাধারণ ব্যতিক্রম যে 76 থেকে 106 এর মধ্যে যদি হয়, যেমন তিনি যদি নেশাগ্রস্ত থাকেন এবং নেশাগ্রস্ত অবস্থায় কাউকে হত্যা করেন, এখন তিনি বলবেন যে আমি নেশাগ্রস্ত ছিলাম এই জন্য না বুঝে আমি হত্যা করেছি, এখানে অবশ্যই তাকে প্রুফ করতে হবে, বার্ডেন অফ প্রুফ তার, প্রমাণের দায়িত্ব তার, যে তিনি যে নেশাগ্রস্ত ছিলেন এই বিষয়টি প্রমাণের দায়িত্ব তার। 106 এসে যে বিষয়ে বিশেষভাবে কারো অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব। আমি বলছিলাম যে আপনি গ্রিন লাইন লঞ্চের টিকিট কেটে বাসায় আলমিরাতে রেখে লঞ্চ ভ্রমণ করছেন, হঠাৎ করে আপনার মনে হলো যে এটি নিয়ে বিচার চলছে যে আমি তো আসলে ভুলে রেখে আসছিলাম, এই টিকিটের সম্পর্কে আমি জানি। হ্যাঁ, এটা আসলে অবগত, এই যে অবগতের বিষয়টি এটি প্রমাণ করার দায়িত্ব তার, সে যে অবগত আছেন প্রমাণের দায়িত্ব তার। 107 আছে যে ব্যক্তি 30 বছর যাবৎ জীবিত আছেন বলিয়া জ্ঞাত, সকলেই জানি আমরা 30 বছর আছে, প্রতিপক্ষ বলল যে না এই লোক তো মারা গিয়েছে, এই লোক তো নাই জীবিত, যে ব্যক্তি জীবিত লোককে মৃত্যু বলে দাবি করবেন তাকে প্রুফ করতে হবে তিনি যে মৃত্যু ছিলেন। এরপরে আছে 108 ধারা, যে ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবৎ কোনো খবর পাওয়া যাচ্ছে না, নিখোঁজ, তিনি মারা গেছেন না কোথায় আছেন না আছেন, কিন্তু তাকে নিয়ে প্রশ্ন উঠছে, তার সাক্ষী দরকার, কথার কথা। এখন অপরপক্ষ বললো যে না তিনি তো জীবিত আছেন, মাননীয় আদালত তিনি তো জীবিত আছেন, আদালত তিনি তো জীবিত আছেন, এই যিনি বললেন জীবিত আছেন তাকে প্রমাণ করতে হয়েছে তিনি যে জীবিত আছেন, এটি প্রমাণের দায়িত্ব যিনি জীবিত বলে আখ্যা দিবেন, এটি 108 ধারা। 109 এসে বলছে অংশীদারের মধ্যে জমি জমা ফর্জার মধ্যে মালিক প্রতিনিধির মধ্যে সম্পর্ক। এখন এটি আমি বলছিলাম যে দোকানের কোনো মালিক তিনি বললেন যে এই যে আমার যে কর্মচারী তিনি আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, হ্যাঁ, কিংবা তার সাথে আমার কোনো লেনদেন নাই, কিংবা সে দীর্ঘদিন যাবত আমার এখানে নেই। এখন যিনি বললেন যে নেই তাকে প্রমাণ করতে হবে তার ওখানে যে ছিল না, এই বিষয়টি প্রমাণের দায়িত্ব তার। আর 110 বলছে মালিকানা প্রমাণের দায়িত্ব। এটি বলছিলাম যে একটি মোবাইল যদি বা একটি জমি বা একটি সম্পদ এটির মালিকানা আমি, যদি অন্য কোনো ব্যক্তি এসে মালিকানা দাবি করে, যদি তার দখলে না থাকে, যার দখলে আছে তার অন্য কোনো পক্ষ যদি মালিকানা দাবি করে, তাহলে অবশ্যই তাকে বলতে হবে এটি যে তার, এটি তার প্রমাণের দায়িত্ব তার উপরে বর্তায়। 111 যেই লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক, সেই ক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণ। অর্থাৎ দুই বন্ধু একসাথে গার্মেন্টস ব্যবসা করে, এখন এক বন্ধু এক বন্ধুকে বিশ্বাসতার সাথে, আস্থার সাথে, সরলতার সাথে তাকে 5 লক্ষ টাকা দিয়েছে, পরবর্তীতে সে বললো যে না আমাকে এই টাকা দেয়নি। এখন প্রথম বন্ধু যে তাকে আস্থা রেখে টাকাটি দিয়েছে, সরল বিশ্বাসে দিয়েছে, এই আস্থার বিষয়টুকু বা সরল বিশ্বাসের বিষয়টুকু প্রমাণ করার দায়িত্ব তার। এবারে 112 ধারা, বিবাহ স্থির থাকাকালে সন্তান বৈধতার চূড়ান্ত প্রমাণ। এটি চূড়ান্ত প্রমাণ, অর্থাৎ যদি কোনো ব্যক্তির মধ্যে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ না হয়, ওই সময়ের মধ্যে যদি তার স্ত্রীর গর্ভে সন্তান আসে, অন্য আইনে যা থাকুক, সাক্ষ্য আইনে বাড়ানো প্রুফ
যে এটি তার বৈধ সন্তান বলে গণ্য হবে। এখন ডিএনএ টেস্ট করে বা অন্য কোনো বিষয়ে সেটি ভিন্ন, বিতর্কে আমরা যাব না। আর যদি বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে এই ঘটনাটি ঘটে, তাহলে অবশ্যই 280 দিনের মধ্যে যদি ওই মহিলার কোনো জায়গায় বিবাহ না হয়ে থাকে, তাহলে এই যে সন্তানটি হবে সেটি তার প্রথম স্বামীর বলে গণ্য হবে, বা দ্বিতীয় স্বামী যেই হোক, অর্থাৎ তার স্বামীর বলে গণ্য হবে। আর 114 ধারা ছিল আদালত প্রতিভা বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। আদালত আমরা বলছিলাম মে প্রিজাম শ্যাল প্রিজাম কনক্লুসিভ প্রুফ, অর্থাৎ এই যে আদালত অনুমান করতে পারে, আদালত অনুমান করবে, আর অনুমান চূড়ান্ত প্রমাণ, এইসব বিষয়ে যদি কোনো অস্তিত্ব থাকে, সেই অস্তিত্ব আদালত ধরে নিতে পারবে যে হ্যাঁ এটি আদালত সরাসরি ধরে নিতে পারবে। আমরা 101 ধারায় বলছিলাম যে এটি অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব যিনি দাবি করবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আদালত নিজেও এটির অস্তিত্ব ধরতে পারবে, আদালতেরও সুপ্রিম পাওয়ার আছে। এই ছিল আজকের মতো আমাদের ক্লাস।